স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। কোরবানির ঈদের পশুর কাঁচা চামড়ার দর গতবারের চেয়ে কম ধরতে যাচ্ছে ট্যানারি মালিকরা। বুধবার এই দর ঘোষণার কথা রয়েছে। কাঁচা চামড়ার মূল্য নির্ধারণের আগে দেশি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করার জন্য আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা। আজ আমরা আলোচনা করব গরুর কোরবানির পশুর চামড়া। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া বিশেষজ্ঞ এবং লেদারি এক্সপার্ট জালালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। জনাব রহমান এবং জনাব আহমেদ, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। জনাব রহমান, আপনাকে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি যে আমরা যখন আলোচনা করছি তখন বলা হচ্ছে আগামী বুধবার পশুর চামড়ার দর নির্ধারণ করা হবে এবং আমরা ইতিমধ্যে এটাও জানতে পেরেছি যে এই দর বলা হচ্ছে যে গত বছরের বাংলাদেশের বাজারে যে দর ছিল তার চেয়ে কম ধরতে যাচ্ছেন আপনারা বলছেন যে এটা আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখেই করছেন। এটা আসলে এই যেটা হয়, যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা এই সময় ব্যবসা করতে শুরু করেন, আপনারা যাদেরকে মৌসুমী ব্যবসায়ী বলেন, তাদের দিকে বলা হচ্ছে এটা আসলে বিবেচনা প্রসূত হওয়া উচিত সিদ্ধান্তটা। আপনি কি বলেন এটার সাথে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা অলরেডি জানছেন যে আগামী 23 তারিখে আমরা আমাদের চামড়ার দাম নির্ধারণের যে সাংবাদিক সম্মেলনটা ওখানে করে আমরা দামটা দিয়ে দিব। তো আসলে মানে বাজারটা আমরা কিভাবে দামটা দিব? আমরা দাম দিব আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে, কারণ আমাদের দ্রব্যগুলি বা আমাদের চামড়াগুলি আমরা বিক্রি করি মূলত 90-95% এক্সপোর্টের মাধ্যমে বিদেশি বায়াররাই কিনে থাকে। সুতরাং বিদেশি বায়াররা যে প্রাইসটা আমাদেরকে বর্তমানে অফার করতেছে বা যে প্রাইস আমরা বর্তমানে বিক্রি করতেছি, আমরা চেষ্টা মানে ওই প্রাইসের সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রাইসটা নির্ধারণ করার চেষ্টা করতেছি। এই প্রাইস নির্ধারণ করা আপনারাই নির্ধারণ করবেন চূড়ান্ত, নাকি এখানে সরকারি কোনো হস্তক্ষেপ রয়েছে? না, সরকারি কোনো হস্তক্ষেপ নেই। আপনারা সিদ্ধান্ত নেবেন? জি, আমাদেরই সিদ্ধান্ত, কারণ আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, যেমন আমাদের ফিনিশ লেদার অ্যাসোসিয়েশন আছে, পোস্টার মার্চেন্ট হাইড অ্যাসোসিয়েশন আছে। ওদের সাথে বসে আমরা একটা দাম প্লাস আমাদের আন্তর্জাতিক বাজারে যে মানে যে দামটা বিক্রি করার যে প্রাইসটা আমাদের আছে ওইটার সাথে সামঞ্জস্য রেখে আমরা দামটা নির্ধারণ করব। ধন্যবাদ। জনাব আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে বলা হচ্ছে যে এবছর আন্তর্জাতিক বাজারে দাম প্রায় 33% কমেছে বলা হচ্ছে। এখন যে পদ্ধতিতে দাম নির্ধারণ করা হবে, ওনারা বলছেন সকল স্টেক হোল্ডারকে নিয়ে এটা করা হবে। মার্চেন্ট যারা হাইড মার্চেন্ট তারা থাকবেন, যারা ট্যানারি মালিক আছেন তারা থাকবেন। এই এখন যে দামের কথা বলা হচ্ছে, এই নির্ধারণ পদ্ধতিটাকে আপনি কি কতটা যৌক্তিক বলে মনে করছেন? ধন্যবাদ। এখানে আমার একটা অবজারভেশন আছে, সেই যৌক্তিক অযৌক্তিক কথাটা ঠিক বলা ঠিক হবে না। যে দামগুলো ধরা হচ্ছে আজ থেকে 20 বছর আগেও এভাবে কিন্তু দাম ধরা হতো, কিন্তু তখনকার সেই দাম এখনকার দাম। আজ থেকে 10 বছর আগে এই একটা চামড়া আমরা 2000 টাকায় কাঁচা চামড়া বেচতে দেখেছি। এখন সেই চামড়া এখন যদি 1500 টাকায় বেচে, তাহলে আমরা যাব কোথায়? যারা এন্ড ইউজার, অর্থাৎ যারা গরু জবাই করছে গ্রামগঞ্জে দেশে, একজন কৃষক, একটা গরু 10,000 টাকা ছিল সেই সময়, এখন সেই গরু এখন 40,000 টাকা হয়েছে, অথচ গরুর চামড়াটা সেই 2000 টাকার চামড়া এখন 1,500 টাকা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে যে দাম বলা সেখানে কি অবস্থা? এখানে বোধহয় আমাদের ওনারা অনেক ক্ষেত্রে টেকনোলজির স্ক্যারসিটির কথা বলেন, কিন্তু আমি তো মনে করি টেকনোলজি স্ক্যারসিটি এখানে নেই আমাদের দেশে। আমাদের দেশে সব কিছু অ্যাভেলেবল, কারণ এখানে যে বিদেশি ফার্মগুলো আছে যারা কাজ করছে প্রোডাক্ট এবং ফুটওয়্যারের, তারা তো আমাদেরই ছেলেপেলেকে চাকরি দিচ্ছে 1.5 লাখ 2 লাখ টাকা বেতনে, আর তাদের চ্যানেলতে সেখানে আমাদের ছেলেপেলে 20,000-30,000 টাকা বেতনে চাকরি করছে। স্ক্যারসিটিটা কোন জায়গায়, শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায়, সেটা কিন্তু আমার বোধগম্য হচ্ছে না। জনাব রহমান, আপনার কি মনে হয় যে 5 বছর আগের কথা যেটা বলছেন জনাব আহমেদ, তখন আন্তর্জাতিক বাজারের দাম কি বেশি ছিল, এখন দাম কমে গেছে? না, তখন দাম বেশি ছিল বা কম ছিল সেটা না, মানে বর্তমানে আমরা কি প্রাইসে বিক্রি করতেছি। আমরা তখনও বেশি দামে বিক্রি করছি, ঠিক আছে, তখন আমরা বেশি দামে বিক্রি করছি, আন্তর্জাতিক বাজারে চাহিদা ছিল, যার কারণে আমরা বেশি দামে বিক্রি করতে পারছি। কিন্তু এখন আন্তর্জাতিক বাজারে চাহিদা কম। আপনি জানেন আমাদের মেইন প্রোডাক্ট আমরা বিক্রি করি ইউরোপে আমাদের মেইন প্রোডাক্টটা যাচ্ছে, সেখানে অলরেডি ইউরো প্রাইস 20 সেন্টের মতো কমে গেছে ডলারের সাথে। তো সেটাও আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। প্লাস রিসেন্টলি আরেকটা আমাদের ধাক্কা আসছে, সেটা হলো চায়না থেকে। চায়নার আরএমবি প্রাইস ফল করছে। চায়নাও আমাদের প্রায় 30% চামড়া ইউজ করে, চায়না আমরা এক্সপোর্ট করি। চায়না আরএমবির দামটা পড়ে যাওয়া তো 2.5% দাম পড়ে গেছে ওইখানে। আবার ওইখানে ট্যাক্সেশনের একটা ব্যাপার আছে, যার কারণে ওইখানেও আমাদের চাহিদাটা অনেক কম। এবং চায়নাতে এই প্রাইস মানে আরএমবির প্রাইসটা কমার কারণে ওদের ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে, যার কারণে তারা এখন নতুন করে অর্ডারও দিচ্ছে না।
যার কারণে আমাদের কিন্তু অলরেডি আমরা বারবারই বলার চেষ্টা করছি যে আমাদের 50%-এর উপরে চামড়া ট্যানারিতে রয়ে গেছে, কম বেশি 50% প্রায় ট্যানারিতেই স্টক আপনারা যারা ট্রান্স অ্যাসোসিয়েশন আছেন, আপনারা মূলত সংগ্রহ করেন যারা র হাইড মার্চেন্ট তাদের কাছ থেকে করেন, আপনাদের মূল স্টেক হোল্ডার যাদের কাছে আপনারা কিনবেন আসলে তারা আসলে কি বলছেন? তারা এই এখন যে আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনারা বলছেন গত বছর দামের চেয়ে 35 বা 30% দাম কম হবে ধরা হবে, তারা কি বলছেন? তাদের সাথে আমরা অলরেডি একটা মিটিং আমরা কল করছি এবং মিটিংয়ে আমরা আলোচনাও করছি। ওনারা বলছে যে আসলে আপনারা প্রাইসটা নির্ধারণ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রাইসে আমরা পারচেস করার জন্য। সেক্ষেত্রে আসলে মুক্তবাজার অর্থনীতি আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি না, পারা সম্ভব না, কারণ এখানে অনেকগুলি ট্যানারির বা মালিক আছে যাদের একটু ভালো প্রাইসে বিক্রি আছে, কারো কম প্রাইসে বিক্রি আছে, ওইটার সাথে অ্যাডজাস্ট করে আমরা কিন্তু একটা অ্যাভারেজ প্রাইস সেট করছি। সুতরাং অনেকে বেশি দামে কিনতে পারে, অনেকে কম দামে কিনতে পারে, কারণ যার বিক্রি নাই সে কিনবেও না, এরকমও হবে। সুতরাং ওনারা আমাদের উপরে তেমন একটা বলেন, ওনারা বলছে যে আপনারা যে দামটা নির্ধারণ করবেন আমরা চেষ্টা করবো ওই দামে বিক্রি করতে, পারচেজ করতে, কিনতে চেষ্টা করবেন। ধন্যবাদ জনাব জালাল আহমেদ। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি বলছিলেন যে দাম ক্রমান্বয়ে আসলে আমাদের কমছে এবং আপনি একটা ফিগার দিয়েছিলেন যেটা বলছেন। আসলে মূল সমস্যা যে আমি যেটা বুঝতে পারছি যে আমরা আসলে মূলত র হাইড না হলেও একেবারে শুধু চামড়াই আমরা আসলে বাজারে করছি। এখন নিশ্চয়ই ক্রাস্ট লেদার আমরা এক্সপোর্ট করি, ক্রাস্টের যুগ নাই এখন, সেটাও নেই, এখন ফিনিশড। আচ্ছা ফিনিশড। তাহলে আসলে সত্যিকার অর্থে ভ্যালুয়েশন আমরা আসলে করতে পারছি না, যে মূল্য সংযোজন সাধারণ মানুষ মার খাচ্ছে, মাদ্রাসা মসজিদ মার খাচ্ছে। সেই মূল্য সংযোজন আসলে করতে হলে কি করা উচিত যাতে সত্যিকার অর্থে এই চামড়ার দামটা আসলে মানুষ সত্যিকার অর্থে লাভবান হতে পারে? না, এই যে ট্যানারি বা লেদার প্রোডাক্ট বা ফুটওয়্যার যে ইন্ডাস্ট্রিগুলো আছে তাদের সিংহভাগই কিন্তু বিটিএ বা বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু নিম্ন পর্যায়ের মানে ট্যানারি বা ওনার্স, তারা ওই ওয়েট ব্লু, ক্রাস্ট এট বেস্ট খুব সামান্য পরিমাণ তারা ফিনিশ করছে। তাদের দিকে তাকানো উচিত এবং তাদের ডেভেলপমেন্ট করার জন্য ভাবনা করা উচিত, সমন্বিত ডেভেলপমেন্ট। তারা পারছে না বলে হয়তো তারা এই কথাগুলো বলছে, কিন্তু অ্যাকচুয়ালি পাশাপাশি বড় বড় ট্যানারি যারা আছে, ফিনিশ লেদার আছে, তারা কিন্তু $3 $4 করে পার স্কোয়ার ফিট চামড়া বিক্রি করতেছে। আর পাশাপাশি একটা ট্যানারি যে 10,000 স্কোয়ার ফিট জায়গা নিয়ে ট্যানারি করছে, সে $1 বেচতে পারছে না। এই যে অসামঞ্জস্যতা, এটা তো এর ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ, এর ভুক্তভোগী হচ্ছে মাদ্রাসার গরিব এতিম বাচ্চারা, এর ভুক্তভোগী মসজিদ। জনাব রহমান, আপনার কি মনে হয় যে ভ্যালুয়েশন করতে পারছি না আমরা কেন পারছি না? টেকনোলজিক্যাল সমস্যার কথা বলছেন, কি ধরনের সমস্যা আসলে? টেকনোলজিক্যাল সমস্যা আসলে আমাদের মানে যে চামড়া ব্যবসাটার হিস্ট্রিটা দেখলে আপনি দেখবেন যে এখানে আমরা যে আগে যে প্রসেসটা করতাম ওটা আমাদের নিজস্ব টেকনোলজি ছিল, মানে আমাদের এখানে ওরকম মানে স্কিলড টেকনিক্যাল নো-হাউ ছিল না, মানে নিজেরাই যারা মালিক পক্ষ ছিল তারা নিজেরাই টেকনিশিয়ান ছিল, তারা নিজেরাই প্রোডিউসার ছিল, সবকিছু ছিল। বাট রিসেন্টলি এটা চেঞ্জ হয়েছে, আমাদের লেদার টেকনোলজি থেকে ভালো ভালো ছাত্র আসতেছে যাদেরকে আমরা কিছু অ্যাবজর্ব করছি এবং আমরা ট্রাই করতেছি। আপনি মানে আসলে চামড়ার যে হিস্ট্রিটা আপনি এটা দেখলে ওয়ার্ল্ড ওয়াইডই এটা স্লো প্রগ্রেস, এটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় না, যার কারণে আমাদের আস্তে আস্তে আমরা করতেছি। এর মধ্যে অনেকগুলি ট্যানারি অলরেডি ফিনিশ, তাদের 50% বা 60% তাদের প্রোডাক্ট ফিনিশ করতে পারতেছে, বাট আমরা অনেকেই এখনো 50% ট্যানারি এখনো পারতেছে না। বিটিএর আমি যেহেতু প্রতিনিধিত্ব করতেছি, বিটিএর এখানে যারা কমার্শিয়াল এক্সপোর্টার বলে একটা শ্রেণী আছে, এরাও বিশাল একটা শ্রেণী, এরাই ম্যাক্সিমাম আপনার ক্রাশ চামড়াটা উৎপাদন করতেছে। কিন্তু ট্রান্সপাইচার কিন্তু যে জনাব আহমেদ আপনি বলছিলেন যে ভ্যালুয়েশনের কথা, তাহলে উনি ওনাদের সমস্যাগুলো বললেন। ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়াতে হলে, যে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি যদি দাঁড়াতে হয়, মূল র ম্যাটেরিয়াল কিন্তু আমাদের এখানে আছে, তারপরেও ওই জায়গাটা আসলে আমরা খুব দুর্বল কেন? দুর্বল নয়, আমি বললাম তো, আমি এই জায়গায় দুর্বল নয়। কেন অ্যাপেক্সের দিকে তাকিয়ে দেখেন, আপনি অন্যান্য ট্যানারি বড় বড় ট্যানারির দিকে, ক্রিসেন্টের দিকে তাকিয়ে দেখেন, ঢাকা হাইটস অ্যান্ড স্ক্রিনের দিকে তাকিয়ে দেখেন, আপনি স্টেশিয়া বা ফিনিক্স লেদারের দিকে, তারা কিন্তু ফুটওয়্যার করেছে এবং তাদের ফুটওয়্যার এক একটা ফুটওয়্যার $30-40 বিক্রি করতেছে। ইনারা পাচ্ছেন না, ইনাদের ট্যানারিগুলো চালাচ্ছে মূলত যারা ট্রেসপেচার জব ওয়ার্কের ট্যানারি চালু করছে এবং ইনারা ঋণের জর্জরিত হয়ে আছেন। সেই 80-82 সালে ঢালাওভাবে টাকা ঢেলে দিয়েছে কোনো স্টাডি না করে, এবং এদের যোগ্যতা না দেখে অনেকেই বেশি টাকা দিয়েছে, অনেকে লবিং করে টাকা নিয়েছে। সেই সমস্যায় ইনারা থার্ড জেনারেশন ভুগতেছে। সেই ভোগাটাকে বন্ধ করার জন্য সমন্বিত একটা কাজ করতে হবে। সেই কাজটার জন্য ইনাদের যে দুটো ভাগ আছে, দুটো ভাগ আমি মনে করি এটাও একটা অনিয়ম। যারা বড় ভাগে ফেন্স লেদার, তারা কিন্তু উপর মহলে ভালো যোগাযোগ, তারা কিন্তু নিজেদেরটা ঠিক মতো বাগিয়ে নিচ্ছেন ভিতরে, ইনাদের দিকে কেউ তাকাচ্ছেন না। এই জিনিসগুলো ভাবতে হবে। জনাব রহমান, আমরা
কোরবানির সময় বাংলাদেশের চামড়া যেটা আমরা সংগ্রহ করে থাকি তার অধিকাংশ এখানে সংগ্রহ করে থাকি, এবং প্রায় গরুর চামড়া প্রায় 45 থেকে 50 লক্ষ পিস এই সময় আপনারা টার্গেট নির্ধারণ করে থাকেন, এবং ছাগলের ক্ষেত্রে 20 থেকে 25 লক্ষ পিস এই সময় আপনারা সংগ্রহ করেন। এই যে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করা হয় এবং করা হয়, তার নিশ্চয় একটা ব্যবস্থাও আছে। কিন্তু প্রায় আমরা যেটা শুনি যে আমাদের যখন যেহেতু কোরবানির সময় এই চামড়া সংগ্রহ করতে হয়, চামড়ার গুণগত মানের ক্ষতি হয়, যেটা হয় অনেক সময় যারা মৌসুমী ব্যবসায়ী তারা ঠিক বোঝেন না কীভাবে কিনতে হয়, বা চামড়া যখন ছেলানো হয় তখনও ঠিক সঠিকভাবে পদ্ধতি মানা হয় না। এই বিষয়গুলো কি আপনারা মানে এত বিপুল সংখ্যক মানুষকে কীভাবে মানে বলতে পারেন, বা কীভাবে এটা বোঝান আসলে? আসলে এটা আমরা মানে বিপুল মানুষের কাছে সরাসরি পৌঁছাইতে পারি না, যার কারণে আমরা বিভিন্ন মাধ্যমের সাহায্য চাই। যেমন আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাহায্য চাইছি। বাণিজ্য মন্ত্রণালয় অলরেডি আমাদেরকে আশ্বস্ত করছে যে ওনারা ঈদের আগে কিছু বিজ্ঞাপন বা আপনার তথ্যচিত্র দিবে, যাতে চামড়াগুলি সঠিকভাবে সংরক্ষণ করা যায়। আপনারা জানেন এখন এবার যে কোরবানিটা হচ্ছে, এটা একটু গরমের সময়ে হচ্ছে। এই সময়টাতে আমাদের সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা একটা চামড়া উইথাউট লবণ প্রিজারভেশন রাখা সম্ভব। এরপরে চামড়া গুণগত মানটা আস্তে আস্তে কমতে থাকে। তা আমাদের মানে সবার কাছে নিবেদন থাকবে যেন উইদিন 7 to 8 আওয়ারের ভিতরে এই চামড়াটা আপনার মানে প্রিজার্ভের ব্যবস্থা করা হয়। অ্যাটলিস্ট লবণ যদি দেওয়া হয় পার পিস চামড়াতে আমরা 8 থেকে 10 কেজি লবণ দিয়ে যদি এটাকে জাস্ট ঢেকে দেওয়া হয়, তাইলে চামড়াটা রক্ষা পাওয়া সম্ভব। আদারওয়াইজ এটা গুণগত মান অনেক হ্যাম্পার হবে। ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনাদের সাথে। ধন্যবাদ। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যজেলা, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমরা আলোচনা করছি কোরবানির পশুর চামড়া নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন চামড়া বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান। জনাব রহমান এবং জনাব আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আহমেদ, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে চামড়া সংগ্রহ নিয়ে বেশ কিছু গুণগত মান নিয়ে সমস্যা হয়, যে কথা জনাব রহমান বলছিলেন। আপনাকে জানতে চাই যে সাধারণত দেখা যায় যে প্রতি বছর এই সময় যখন চামড়া সংগ্রহ সময়টা হয়, কোরবানির সময়, লবণ প্রধান উপকরণ চামড়া সংরক্ষণের জন্য, সেই লবণের সংকট দেখা দেয়। এবার কি অবস্থা? লবণের সংকট আসলে আমাদের নেই, আমাদের নিজস্ব লবণ আছে। হয়তো কৃত্রিম সংকট হয়, কিন্তু সংকট হয় একটা বাজারে। তবে এখানে যে লবণটা ইউজ করার প্রয়োজন, সেই লবণটা কিন্তু আমরা পাচ্ছি না। এখানে রক সল্ট হচ্ছে বেস্ট র হাইটস। তো সেখানে আমাদেরকে স্যালাইন সল্ট, যেটা সাগর থেকে হচ্ছে আমাদের দেশে, সেগুলোই আমরা ইউজ করি। রক সল্ট কি আমরা আসলে পাই আমাদের এখানে? না, এটা আমদানি করতে হয়, আমদানি হয়ও কিন্তু আছে, একটা পার্সেন্ট আছে, 30 to 40% রক সল্ট কিন্তু আমরা ইউজ করি, পাচ্ছি ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ইউজ হচ্ছে। এবং চামড়াতে লবণ কত লাগে বছরে, এতে যদি মানুষের শোনে চোখটা কপালে ওঠার কথা। 40 থেকে 50 হাজার মেট্রিক টন পার ইয়ার লাগে। আচ্ছা। আর কুরবানিতে, শুধু কুরবানিতে লাগে 20 থেকে 25 হাজার মেট্রিক টন। আর শুধু ঢাকাতেই লাগে 8 থেকে 9 হাজার মেট্রিক টন এই কুরবানির সময়তে। তো সুতরাং এই লবণ ম্যানেজমেন্টে কিন্তু একটা ফ্যাক্টর মনে হয়। তো এছাড়া আর কি ফ্যাক্টর আছে যেখানে এই গুণগত চামড়ার গুণগত মান নিশ্চিত করার জন্য সেখানে আর কি থাকতে পারে? দেখুন, এটার জন্য বিভিন্ন ডিপার্টমেন্ট সরকারি রয়ে গেছে। এগ্রিকালচার মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, তারা কিন্তু চামড়া কিভাবে ছাড়াতে হয়, গরুটাকে কিভাবে গোসল করাতে হয়, তারপরে কতক্ষণ আগে খাওয়া বন্ধ করতে হয়, এরা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাণিজ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তো এটার ব্যাপারে আর চামড়ার যে রাশটা হয় কোরবানির সময়, তো সেখানে কষাই তো মুশকিল পাওয়া, যার জন্য সাধারণ লোকজন, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, এরাই কিন্তু এসে সব কষাই হয়ে যায় ওই সময়। আমরা নিজেরাও সেগুলো করি, তো যা হওয়ার হয় কিছুটা নষ্ট হয়। এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে কি অবস্থা? ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা, এটা নিয়ে আজকাল বেশি কথা হচ্ছে। সিটি কর্পোরেশনের মেয়ররা দৌড়ঝাঁপ করতেছেন, কিন্তু এটা কিন্তু বেশ অ্যালার্মিং ব্যাপার। একটা গরুর পিছনে আপনার 3 দিন ধরে আমি যদি ধরি, আপনার 18 থেকে 20 কেজি ওয়েস্টেজই হয়। তার খড়, ভুসি, পানি, মার, যেগুলো আমরা খাওয়াই কোরবানির পরে যেটা হয় সেটা। তারপরে না, কোরবানির 3 দিন আগে থেকে শুরু হয় ওয়েস্ট। সেই ওয়েস্টগুলো কিন্তু সব সিটি কর্পোরেশনকেই করতে হয়। খড়, ভুসি যেগুলো খাওয়াচ্ছি আবার ফেলে দিচ্ছি, রাস্তায় তো পড়ে থাকে, সেগুলো গলিতেই তো পড়ে থাকে। তারপরে গরুটা জবাই করার পর যে ওয়েস্ট আমি পাচ্ছি, তার রক্ত, একটা গরুতে মিনিমাম 4 থেকে 5 কেজি রক্ত পাই। সে গরুর নাড়ি ভুঁড়ি, সেটা হচ্ছে 30 থেকে 35 কেজি আসে। তার হাড় আসে, এবং যে যেগুলো আসে, মাথার হাড় আছে, সেগুলো কিন্তু প্রায় 40-50 কেজি আসে।
এগুলো তো রাস্তাঘাটে পড়ে থাকছে, এই ম্যানেজমেন্ট কি হবে? এগুলো নিয়ে কেউ কথা বলছে না কিন্তু। অর্থাৎ 50 থেকে 60 কেজি ক্যাটল ওয়েস্ট হচ্ছে শুধু কুরবানিতে, ঢাকাতেই। আচ্ছা, তো টোটাল কত তাহলে ওয়েস্ট হচ্ছে ঢাকাতে? এই যে সিটি কর্পোরেশন যে কাজগুলো করবে, টোটাল ওয়েস্ট হচ্ছে আপনার 96,000 মেট্রিক টন এই কুরবানি ওয়েস্ট। সেটা অবশ্য আরেকটা এই বড় ম্যানেজমেন্ট একটা আলাদা ফ্যাক্টর কিন্তু। আমরা একটা অন্য বিষয়ে আলোচনা করতে চাই। জনাব রহমান, আপনাকে জানতে চাচ্ছিলাম যে আপনারা বলছিলেন, যেটা আপনারা বিভিন্ন সময় বলেছেন যে গত বছরের যে চামড়া সংগ্রহ করেছেন তার প্রায় 40% এখনো আপনার কাছে মজুদ রয়েছে। তাই যদি হয় তাহলে এখন এই বছর যে নতুন করে চামড়া আসলে সংগ্রহ করবেন কিভাবে? আপনাদের সেই সংরক্ষণ করার মতো জায়গা আছে আসলে? হ্যাঁ, জায়গা আমাদের আছে, এবং আসলে হয়েছে কি নাকি তাহলে এই কথা কেন বলছেন যে আসলে মজুদ কি আছে নাকি? মজুদ আছে, এটা সত্যি। কারণ আপনারা ইচ্ছা করলে যে আপনাদের এখানে চেক করতে পারেন, যে কোনো টানাইতে আপনি আমাকে নিয়ে আপনাকে নিয়ে আমি যেতে পারি। নতুন দাম নির্ধারণ করার আগে এটা বলছেন আপনারা? না, সেটা না, কারণ এটা টোটালি আন্তর্জাতিক বাজারের উপরে। আপনারা ইচ্ছা করলে চেক করতে পারেন। এখন মিডিয়ার যুগ, তথ্যের যুগ, আপনি ইচ্ছা করলে তথ্য পাইতে পারেন, দেখতে পারেন, এবং আপনি আমাদের ট্যানাইতে যে চেক করতে পারেন যে আমাদের আসছে কিনা। যে কোনো একটা ট্যানাইতে ঢুকলে আপনি দেখবেন যে পর্যাপ্ত মজুদ আছে। তারপরও আমরা চামড়াটা সংগ্রহ করি এই জন্য যে এই চামড়াটা আমাদেরকেই সংগ্রহ করতে হবে, কারণ আদারওয়াইজ এই ছাড়া অন্য কোথাও এটা তারা সংরক্ষণ করতে পারবে না। তো সুতরাং মানে এই কারণে আমরা টার্গেট করি। আমরা কিন্তু আমাদের কোনো টার্গেট না, টার্গেট হলো যে পরিমাণ জবাই হবে এটাই হলো আমাদের টার্গেট, যে এই পরিমাণ চামড়া আমরা সংগ্রহ করব। আমাদের কিন্তু নিজস্ব টার্গেট না যে এত পিস আমরা টার্গেট মানে সংগ্রহ করব। ধন্যবাদ জনাব জালাল আহমেদ। আপনাকে জানতে চাচ্ছি যে গত বছর দাম ছিল গরুর চামড়া প্রতি বর্গ ফুট ছিল 60 থেকে 65, এবং ঢাকার বাইরে যেটা ছিল 60 থেকে 65, এবং ঢাকার মধ্যে ছিল 60 থেকে 70 মানে বর্গ ফুট। এই দাম এখন যদি কমে যায় তাহলে কি আপনার মনে হয় যে সাধারণত যারা মৌসুমী ব্যবসায়ী তারাই কিন্তু আসলে সংগ্রহ করে এবং তারাই কিন্তু মূল যোগানটা দেয়, সেইখানে তাদের ব্যবসায় কোনো সমস্যা হতে পারে কিনা? এখন বলতে গেলে তো অনেক কিছু বলা যায়, কিন্তু বলা যায় না অনেক কিছু। এখন এখানে মাসলম্যানগিরি করবে, সাধারণ মানুষের উপরে মাসলম্যানগিরি হবে। এই তোর গরুটা চামড়াটা দে, 500 টাকা দিয়ে দিল, করার কিছু নাই। এইভাবে হয়, একটা গ্রুপ ওয়াইজ কাজ করে। এই জিনিসগুলোর জন্য আমাদের এতে করে যে যারা এন্ড ইউজার, অর্থাৎ যারা পাচ্ছে টাকাটা, তারা বঞ্চিত হচ্ছে। এগুলো বলা এখানে ট্যানারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিছু করা আছে কি? খুবই সংক্ষেপে, আমাদের হাতে সময় আসলে খুব কম। আমি একটু বলতে চাচ্ছি যে এটাই, যে মানে আসলে আমরা দাম যেটাই নির্ধারণ করি, যারা যে মাসেলম্যান মৌসুমী ব্যবসায়ী যারা আছে, এটা ওই এলাকাগতভাবেই জিনিসটা কালেকশন করে। সুতরাং তারা, আমরা যে দামই নির্ধারণ করি তারা কম দামি সংগ্রহ করে। কারণ গত বছর আমরা যে চামড়াটা কিনছি, আমাদের তো আমি একটু আগে বলছি যে আমাদেরকেই টোটালটা নিতে হয় ফাইনালি, যার কারণে আমরা যেই দামই দেই মানে আমরা ওই দামে কিনতে পারি না, আমাদের বেশি দামই কিনতে হয়। এর মধ্যে আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট এবং এই যে লবণ ম্যানেজমেন্ট সবকিছু মিলে ধরে আমাদের প্রাইসটা অনেক উপরে চলে যায়। জনাব মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আপনার সাথে আবার কথা বলবো, দেখা হবে আপনার সাথে। এই ছিল আজকের আমাদের খতনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।